জয় রাম বন্ধুরা, আমি শ্রী অরবিন্দ কুমার মজুমদারের রচিত শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের শেষ গল্পটি আপনাদের শোনাবো। এখানে বেসিক্যালি রোহিণীবাবু আমাদের ঠাকুরের মানে দেহ রাখার পরে, সমাধিস্থ করার পরে, উনি এই লাস্ট চ্যাপ্টারটাতে ওনার ঠাকুরের সাথে যে সময়গুলো কাটিয়েছিলেন সেটার ওপরে উনি একটা ছোট্ট একটা পরিচ্ছেদ লিখেছেন। সেটাতে লেখা আছে, এরকম লেখা আছে যে ঠাকুরের মুখে উনি একবার শুনেছিলেন যে শুক্লপক্ষে দশমী তিথিতে বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রে ঠাকুরের জন্ম ঠাকুরের আবির্ভাব হয়। সেদিনকে ছিল বৃহস্পতিবার, 1266 বঙ্গাব্দে 21শে মাঘ ঠাকুরের আবির্ভাব হয়। আবার 1356 বঙ্গাব্দে মাহেন্দ্র যোগে অক্ষয় তৃতীয়ার দিন 18ই বৈশাখ মহেন্দ্রক্ষণে নোয়াখালী জেলার চৌমুহনী বন্দরে ঠাকুর তার দেহ রাখেন। ঠাকুরকে যেরকম শ্রী অর্জুনকে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের কর্মযোগের জ্ঞান দিয়ে তাকে যুদ্ধ করার জন্য বলেছিলেন যে তুমি যুদ্ধ করো, এটা কর্তব্য, তোমার যুদ্ধ করাটা এরকম কর্তব্য। এই আদেশটা যেরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সেরকমই শ্রীকৃষ্ণ ঠাকুরের রূপে এসে আমাদের বাড়িতে, আমাদের জীবনে এসে আমাদের প্রত্যেকের বাড়িতে ঘুরে ঘুরে এই কর্তব্যযোগটাকেই আমাদের শিখিয়েছে যে আমাদের এই সংসারে থাকতে গেলে আমাদের প্রত্যেকটা দায় কর্তব্য সব প্রতিপালন করতে হবে, সব আমাদের কর্তব্য পালন করতে হবে। এটা আমাদের শিখিয়েছে। এটা রোহিণীবাবুর নিজের ডে 1 থেকে যখন ঠাকুরকে উনি দেখেছেন তখন থেকে ওনার সাথে যতদিন উনি ছিলেন ওনার এটাই উপলব্ধি ঠাকুরের সম্বন্ধে হয়েছে। ঠাকুরকে যতদিন উনি দেখেছেন উনি একটা ধুতি আর একটা চাদর গায়ে দিয়ে চালিয়েছেন। ধুতিটা তাও আবার হাঁটুতে পর্যন্তই থাকতো। লাস্টের দিকে তো ওনার কাছে যতই ওনার আশ্রিতরা যত জিনিস ওনাকে দিয়েছেন যে ঠাকুরকে এই জিনিসটা আমরা দেব, ঠাকুরকে দিতে আমার ইচ্ছা হয়েছে, ঠাকুর কোনোদিনও সেই জিনিসগুলো কোনোদিনও পড়তেন না। উনি সর্বদাই ওইগুলোকে দান করে দিতেন। ঠাকুর কোনোদিনও চানও করতেন না। যখন যেখানে থাকতেন, যেই আশ্রিতের বাড়িতে থাকতেন, তখন সেই আশ্রিত জোর করে ওনার ধুতি আর চাদরটা কেচে দিয়ে নতুন ধুতি আর চাদর পরতে দিলেই উনি পরতেন। আর উনি তো কোনোদিনও স্নানও করতেন না। একবার পুরীতে গেছিলেন, তখন এখানে পুরীতে যায় সব সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন হয়তো, বা অন্য কোথাও গেছেন। তখন তো উনি তো চায়ে ঘুরতে টুরতে গেলে তো লোকে একটু গায়ের মতো নোংরা লাগে। তখন ওনাকে সবাই, ওনার সাথে যখন যেসব ভক্তবৃন্দেরা ছিলেন, তখন এখানে টানা 22 দিন পুরীতে ছিলেন। তখন জীবনে 22 দিনই উনি টানা চান করছেন, তাছাড়া উনি কখনোই চান করতেন না। তারপরে ঠাকুর সবাইকে, সে নিজের সমবয়সী হোক, ওনার থেকে বয়সে ছোট হোক, ওনার থেকে বয়সে বড় হোক, ওনার আশ্রিত হোক বা আশ্রিত হন না, যারা আশ্রিত হননি বা এমনি ওনার কাছ থেকে উপদেশ শুনতে এসছেন, বা ধরুন আমাদের যারা স্ট্যান্ডার্ডে বা আমাদের থেকে স্ট্যাটাসে যারা নিচু জাতি, বা ধরুন মুচি ম্যাথর কাজের লোক, বা ভদ্র সমাজে যারা আমরা বলি যে তার থেকে উঁচু পোস্টে যারা আছে, বা তার থেকেও অন্য হাইলি এডুকেটেড বা উঁচু পোস্টে যারা আছেন, তাদের সবাইকেই উনি আপনি করে রাখতেন। এমনকি উনি
ছোট বাচ্চাদেরও আপনি করে সম্মান দিয়ে কথা বলতেন। আর সেটা মানে পছন্দও করতেন যে সবাইকে যেন আপনি করে ডাকা হয়। তাকে একটা মানুষের যেটুকুনি বেসিক মানে সম্মানের দরকার হয় ওটুকুনি দেওয়া উনি পছন্দ করতেন। তুই বা তুই করতে একদমই পছন্দ করতেন না। তুমি করে ডাকলেও উনি কখনো সেটা পছন্দ করতেন না। আর ঠাকুরের আরেকটা বিশেষত্ব ছিল, ঠাকুর যখনই কারোর বাড়িতে যেত বা উনি কোথাও বেড়াতে গেছেন, তাদের আশ্রিতদের সাথে বেড়াতে গেছেন বা আশ্রিতরাই ওনাকে নিয়ে কোথাও বেড়াতে গেছে, তখন ওনাকে ছেড়ে কখনোই যাওয়া যেত না। কাউকে না কাউকে ঠাকুরের কাছে থাকতেই হতো। আর থাক আর যখন মানে যেত ওনাকে ছেড়ে যেত, ধরুন একজন এসে উপস্থিত হয়েছেন, আরেকজন যাবেন, হ্যাঁ, বা ধরুন, হ্যাঁ, একজন এসছেন ওনার কাছে এসে বসেছেন, আরেকজন তখন যিনি বসেছিলেন ঠাকুরের কাছে তিনি হয়তো এখন চলে যাবেন। এরকম কোনো সিন হলে বা ধরুন এমনিই সবাই চলে যাচ্ছে, উনি হয়তো সেই মুহূর্তের জন্য একা আছেন। যাই হোক, মোটামুটি যখনই ঠাকুরের মানে কাউকে বেরোতে হতো রাস্তায়, সে যে সিনেই হোক না কেন, ঠাকুরের কাছে কিন্তু সর্বদাই বলে যেতে হতো, যে ঠাকুরের অনুমতি নিতে হতো, যে ঠাকুর আমি তাহলে আসছি, আমি এখানে যাচ্ছি, আমি এই কাজের জন্য যাচ্ছি, বা আমি বেড়াতে যাচ্ছি, বা ধরুন আপনি হয়তো অফিসেই যাচ্ছেন, সেই অফিসেও যেতে গেলে তখন ঠাকুরকে সর্বদাই বলে যেতে হতো যে আমি এখানে যাচ্ছি, আমি এতক্ষণে আসবো। এরকম সিস্টেম ওনার একটা করা ছিল, নিজের আশ্রিতদের উনি কড়া শাসনে রাখতেন আর কি। যেরকম আমাদের বাবা মারা আমাদের ভীষণ কড়া শাসনে রাখেন, ঠাকুরও আমাদের ঠিক এরকম করেই রাখতেন, যেটা আমার মনে হয়। আর ঠাকুরের আরেকটা বিশেষত্ব ছিল, ঠাকুর কোনোদিনও খেতেন না। খুব ম্যাক্সিমাম হলে খুব জোরাজুরি করলে বা ওনার কোনোদিনও খুব ইচ্ছে করলে দুধ, দই বা মিষ্টি এরকম, তারপরে কখনো কখনো একটু লুচি তরকারি করে দেওয়া হলো, এরকমই উনি খেতেন। তাও আবার রেয়ার কন্ডিশনে হয়তো খেলেন, খেললেও সেটা উনি হয়তো এক টুকরো কি এক টুকরো কি দুটো টুকরোই খেতেন, তার থেকে বেশি উনি কখনো ভোগ লাগাননি। আর তারপরে উনি তো সেরকম ওনার পড়াশোনা জানা ছিল না, উনি তো সেরকম পড়াশোনা জানা লোক ছিলেন না, পড়াশোনার তো পার বেশি হয়নি, কিন্তু উনি সব রকমের আমাদের যে হিন্দু ধর্মে যত রকমের বেদ আছে সেই এর উপরে ওনার জ্ঞান ছিল। জ্যোতিষ চর্চা জ্ঞান ছিল, আয়ুর্বেদের ওপরে চর্চা ছিল। উনি প্রচুর ওষুধ রোহিণী মজুমদারকে দিয়ে করিয়েছিলেন। রোহিণী মজুমদারকে তো আলাদা একটা দোকানই ছিল, উনি অফিসে কাজ করা সত্ত্বেও ওনার একটা ওষুধের দোকানই করে দিয়েছিলেন লাস্টের দিকে, যেখানে ঠাকুর ওনাকে সব রকমের ওষুধ বানানো শিখিয়েও দিয়েছিলেন, আয়ুর্বেদিক ওষুধ বানানো শিখিয়েও দিয়েছিলেন। আর রোহিণীবাবু এগুলোকে তৈরি করে দোকানে বিক্রিও করতেন। তারপরে ঠাকুরের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ কোনো কিছুই আলাদা ছিল না। উনি সর্বদাই সবাইকে এক নজরেই দেখতেন। ঠাকুর তো নিজে যখন শিক্ষাগুরুর আন্ডারে ছিলেন, তখন তো উনি তো মুসলমানদের মক্কা মদিনা থেকেও ঘুরে এসেছেন। ঠাকুর সর্বদাই বলতেন, তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, তুমি যাই হোক না কেন, তোমাকে ঠাকুরের বীজ মন্ত্র নিতেই হবে, আর সেই বীজ মন্ত্র তোমাকে জপ করতেই হবে। ঠাকুরের কাছে পৌঁছাবার লক্ষ্য হচ্ছে তোমার বীজ মন্ত্রটা জপ করো, আর নিজের কর্তব্য যেটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, এই কর্তব্যের মধ্যে এটাকে নির্বাহ করো। কিন্তু হ্যাঁ, সংসারে চলার পথে কী কী নিয়ম পালন করতে হবে সেসব রোহিণীবাবুকে কখনো স্পেসিফিক্যালি বলে দেয়নি যে এই জিনিসগুলোই তুমি পালন করবে বা পালন করতে সবাইকে বলবে, এরকম কিছুই বলেনি। কিন্তু হ্যাঁ, উনি অনেক গল্পের মাধ্যমে অনেক উপদেশ দিয়েছিলেন, যেটার থেকে উপদেশের মধ্যে কিছু কিছু রোহিণীবাবু এই বইটার মধ্যে লিখে দিয়েছে। এই উপদেশগুলো পরের পার্টে আপনাদের বলবো, ওটাই হবে শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গল্পের বইটার একদম শেষ গল্প।
আমার এই প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের ওখানে নোটিফিকেশন চলে আসে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই। আর ফেসবুকে থেকে থাকলে তো যেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দেবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ফেসবুকেও যখন ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে আসে। আর ক্ষমা করবেন, আমার ব্যাকগ্রাউন্ডে আজকে অনেক আওয়াজ আছে, আপনাদের হয়তো একটু ডিস্টার্ব হবে, কিন্তু এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার যদি ভিডিওটাতে তৈরি করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর কমেন্টসে অবশ্যই জানাবেন আমি কী ভুল করেছি আর সেটাকে কীভাবে আমি শুধরাবো। জয় রাম।